দুয়ারে কড়া নাড়ছে নয়া বাজেট, আছে সংকট, আছে সম্ভাবনা আর প্রত্যাশার পারদে প্রতিনিয়ত যুক্ত হওয়া স্বপ্নের আগামী। কতটা ছুঁতে পারবে বাস্তবতার বাজার এই বাজেট? হরেক প্রশ্ন আছে, মূল্যস্ফীতির চাপ আছে, আছে কর্মসংস্থানের অনিশ্চয়তা, বিনিয়োগের ধীর গতি আছে, বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনের ক্ষতের মতো রয়ে গেছে দুর্বল অর্থনীতির দেশীয় উত্তরাধিকারও। এমন বাস্তবতায় আকারে 6,38,000 কোটি টাকার দেশের ইতিহাসের বড় বাজেট সামনে, 9,38,000 কোটি টাকার। যদিও বড় অঙ্কের বাজেট মানেই বড় সক্ষমতা নয়, বাজেটের আসল পরীক্ষা হয় বাজারে, ব্যাংকে, কারখানায়, খেতে খামারে, রপ্তানি আদেশে, চাকরির বাজারে এবং সাধারণ মানুষের রান্নাঘরে। তাই প্রশ্নটা খুবই সহজ, সরকার কি প্রবৃদ্ধি ও রাজস্ব বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি ও ঋণের চাপ সামলিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে? দর্শক, বাজেট ঘোষণার আগের দিনের এই আয়োজনের আয়নায় তাই আলোচনায় থাকছে প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে আলোকপাতের চেষ্টা। আইএফআইসি ব্যাংক এই সময় আপনাদের স্বাগত জানাচ্ছি, আর তাতেই আপনাদের সাথে থাকবো আমি, হাসান মাহমুদ। আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন আমার বায়ে ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং রয়েছেন আমাদের সাথে রেফায়েত উল্লাহ মৃধা, সাবেক সভাপতি ইআরএফ, তিনি সাংবাদিকতা করছেন এখন ডেইলি স্টারে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। নিশ্চয়ই রাত পোহালেই একটি বাজেটের অপেক্ষা করছে দেশ, এবং নিশ্চয়ই ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের বেশ কিছু মানুষের সম্মুখে এসেছে। ইতিহাসের সর্বোচ্চ বড় আকারের একটি বাজেট। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে এই বাজেট নিয়ে যেই শঙ্কাটা থাকছে যে এত বিশাল যে অঙ্কের পরিসংখ্যান বা অঙ্কের আকারে এটাকে উচ্চাভিলাষী বলা হচ্ছে, আপনি কি, আপনার কাছে কেমন মনে হচ্ছে? প্রথমত আমরা এটা জানবো প্রথম পর্বে, পরবর্তীতে আমরা অন্য আলোচনা যাব। আপনি সার্বিকভাবে কিভাবে দেখছেন বাজেটটিকে, যে এত বিশাল অঙ্কের যে বাজেট, সেই বাজেটটি বাস্তবায়নের ক্ষেত্রে বা বাস্তবায়নযোগ্য কিনা, এটি একটি বিষয়, এবং এটাকে উচ্চাভিলাষী বলবেন কিনা? হ্যাঁ, আসলে বাজেটের মোটা দাগে তিনটি বিষয় আছে। একটা হচ্ছে যে বাজেটের আকার। তা আমি বলবো না যে বাজেটের আকারটা বড়, এই বাজেটের আকারটা স্বাভাবিক বাজেটের আকারের মতো আর কি। বাংলাদেশের যদি অর্থনীতির আকার ধরি, তাহলে সেই ক্ষেত্রে এটা খুব বেশি বড় বাজেট নয়। আবার একই সঙ্গে আসলে আমরা দেখেছি যে একটা ল্যাপস হয়ে গেছে যে অন্তর্বর্তী সরকারের সময়টাতে, এবং সেই সময়টাতে স্বাভাবিক আকারের বাজেট হয়নি। দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই ক্ষেত্রে কি না, অর্থনীতির যদি আকার বলি, জিডিপির আকারটাকে আমরা ধরি আর কি অর্থনীতির আকার হিসেবে, তো সেই আকার হিসেবে খুব একটা বড় আকারের বাজেট নয় এটা। জিডিপির যে 20%, এটা স্বাভাবিক বাজেটের আকার, সেটার চাইতে তো কম এটার। তো এখন যেটি হয়েছে সেটি হলো যে আমাদের যেহেতু এই অন্তর্বর্তী সরকার, তারা আসলে স্বাভাবিক আকারের বাজেট করেনি, এই কারণে এই বাজেটটাকে মনে হচ্ছে যে বড় আকারের বাজেট, মানে কম্পারেটিভলি। তো এটা একটা ইলিউশন। আমি মনে করি যে আমাদের বাজেটের আকার আরও বড় করা যায়। 10 লাখ কোটি টাকা কিন্তু সহজেই করা যায় বাজেটের আকার, কিন্তু সেখান থেকে একটু ছোট আছে। আমি মনে করি যে যদি অর্থনীতির গতি, বিশেষ করে যে প্রবৃদ্ধিটা যদি আমাদের 6-7% থাকতো, তাহলে সেক্ষেত্রে এই বাজেটটাকে একেবারেই বড় মনে হতো না, বরং ছোট বাজেট মনে হতো। এটা একটা দিক। তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের সার্বিক অর্থনীতির কী অবস্থা এখন, তার কনটেক্সটে বাজেটটা কেমন। মানে অর্থনীতি বলতে তো আমরা বুঝে থাকি বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, তো এবং একই সঙ্গে এটার একটা ফলাফল হিসেবে আমরা দেখতে পারি যে মূল্যস্ফীতির অবস্থাটা কেমন। তো মূল্যস্ফীতি এখন মানুষকে খুব কষ্ট দিচ্ছে। মানে এই মুহূর্তে আসলে 9.42% হলো আমাদের মোটামুটি যে সাধারণ মূল্যস্ফীতি। এবং একেবারে গ্রামে আমরা আগে দেখতাম যে মূল্যস্ফীতি এমনিতে একটু কম থাকতো, শহরে একটু বেশি থাকতো, এখন উল্টো হয়ে গেছে। তো এই ধরনের কিছু বৈপরীত্য আছে এবং অনেক চ্যালেঞ্জ আছে অর্থনীতির মধ্যে। তো সেটা আমাদের যেমন বিনিয়োগ, মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট এখন কিন্তু একটা স্থবির অবস্থাতে আছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে ব্যবসায়ী নেতাদের কিন্তু দফা দফায় বৈঠক হয়েছে নির্বাচনের আগে, এবং তিনি নানা করে আশ্বাস দিয়েছেন, এখনও আশ্বাস দিয়ে চলেছেন। ব্যবসায়ীদের মধ্যে কিন্তু ওইরকম কোনো ভয় নেই। মানে আগে যেরকম আসলে এই সরকারি শীর্ষ পর্যায়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগই করতে পারতো না তারা এই অন্তর্বর্তী সরকারের সময়, এখন কিন্তু প্রায়ই বৈঠক হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইউটিলিটির যে প্রাইস, বিশেষ করে যে আমাদের জ্বালানি, প্রত্যেকটা জ্বালানি পণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেল। তো এটার কারণে দেখা যাচ্ছে যে গ্যাস সরবরাহতেও আবার সংকট আছে, বিদ্যুৎ পুরোপুরি সরবরাহ হচ্ছে না আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে। তো যার ফলে তারা অনেকটা অস্বস্তির মধ্যে আছেন যে সরকারের দিক থেকে, মানে সর্বোচ্চ পর্যায়ের যে একটা মানে সবুজ সংকেত আছে,
তারপরেও তারা আসলে ওইভাবে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, তারা আসলে অপেক্ষাই করছেন যে আগামী বাজেটটা কেমন হয়। তো এইটা গেল আর দ্বিতীয় দিক। আর তৃতীয় দিকটা হচ্ছে যে আমাদের দারিদ্র্য, মানে এই যেটার আসলে সংশ্লেষ আছে কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে। মানে 2022 সালে যখন আমরা দেখলাম একটা পরিসংখ্যান এলো, যদিও অনেক বিতর্ক এসছে যে আসলেই আমাদের যে পপুলেশন সেন্সাস বা এই যে আমাদের যে গৃহগণনা আদমশুমারি বলি আমরা, তো এই জনশুমারির যে তথ্য, যে আমাদের জনসংখ্যা, এবং একই সঙ্গে ওই সময়টাতে যে এই খানা আয় ব্যয় জরিপ যেটা হয়েছিল, যেটার মাধ্যমে আমরা দারিদ্র্যের হিসাব পেয়েছি, অসমতার হিসাব পেয়েছি, তো এরপর থেকে আমরা ধারণা করছি যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা এবং অনুপাত বেড়ে গেছে। কারণ হলো যে লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি 2022 সালে যে মূল্যস্ফীতি চড়া হয়ে গেল, এরপরে কিন্তু তার লাগাম আমরা টেনে ধরতে পারিনি, যার ফলে বিশাল আকারের মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে, এবং আমার ধারণা যে এই দরিদ্র মানুষের যে অনুপাত সেটাও বেড়ে গেছে। তো এই অবস্থায় আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপে চলে গেছি, মানে কম বিনিয়োগ, কম প্রবৃদ্ধি, কম কর্মসংস্থান এবং একই সঙ্গে বেশি দারিদ্র্য। তো এই অবস্থায় মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে একটা স্থিতিশীলতা আছে, কিন্তু এই স্থিতিশীলতা দেশের জন্য কিন্তু ভালো নয়। এবং সেইখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই নতুন সরকার মাত্র 3 মাসের মতো হলে দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছে যে কিভাবে অর্থনীতিতে একটা গতি নিয়ে আসা যায়। কিন্তু কোনো না কোনোভাবে এই ব্যবসায়ী সমাজ যারা আসলে বিনিয়োগ করবেন, জি, তো তারা কিন্তু সেভাবে সাড়া দিচ্ছে না। যাচ্ছে কিনা সেটা। হ্যাঁ, তো সেই জায়গাতে না, তারা কিন্তু মোটামুটি ভাবে দেখছে যে না, সরকার মোটামুটি ইতিবাচক পদক্ষেপগুলো নিচ্ছে, কিন্তু তারা আসলে বিনিয়োগ করছেন না। সেটা কেন? এবং সেটা হচ্ছে তারা বাজেটের জন্য সেই কারণগুলো কি বের করা গেছে? না, এই বাজেটের জন্য তারা অপেক্ষা করছেন যে বাজেটে তাদের জন্য কি কি ধরনের আসলে প্রণোদনা থাকছে, এবং করটা কেমন হয়, শুল্ক কেমন হয়, এবং একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স রেটটা কেমন হয়। তো সব মিলিয়ে তারা কিন্তু এখন অপেক্ষা করছেন এই বাজেটের। তো আমি মনে করি যে এই মানে সঠিক সময়ে এই বাজেটটা দেওয়া হচ্ছে এবং কিছু কিছু পরিসংখ্যান এসছে, কিন্তু সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে যখন এই বাজেটটা উপস্থাপন হবে পার্লামেন্টে, ডিবেট হবে, তারপর রিভিশন হবে, তখনই আমার ধারণা যে ব্যবসায়ীরা আসলে হয়তো বিনিয়োগের একটা বড় সিদ্ধান্ত নেবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু জনাব মৃধা আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে অর্থনীতি নিয়ে কাজ করছেন এবং সাংবাদিকতা, আপনার অর্থনীতিতে আপনি কাজ করছেন, এবং আপনার অভিজ্ঞতা আসলে কি বলছে এই যেটি বললেন ডক্টর মাহফুজ, যে এই বিশাল অর্থ যে লক্ষ্য আকারের বাজেটের কথা বললেন 9,38,000, এবং সেইখানে কিন্তু বিশাল অঙ্কের ঘাটতি, এবং সেইটা আপনার রাজস্ব আহরণ বা এটা কিভাবে আসলে মেকআপ করা সম্ভব, মানে এটা ঘাটতিটা কিভাবে, যে আয় বেড়েছে সেই আয়টাকে কিভাবে আসলে রাজস্ব আদায়টা সেই অর্থে এনবিআর কি পারবে? আমরা গত অর্থ বছরেও কিন্তু এখনও কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সেই ক্ষেত্রে আপনি নতুন আরেকটা অর্থ বছর আরেকটা চাপ তৈরি করা, তিনি যেভাবে বলছেন সেই জায়গাটা থেকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার কাছে আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে বাজেট তো হলো ধরেন একটা পলিটিক্যাল পার্টির একটা ফিলোসফি। তারা কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে তারা চিন্তা ভাবনা করে। এই সরকারেরও একটা ইলেকশনের আগে তাদের একটা ম্যানিফেস্টো ছিল, তাদের চিন্তা ভাবনা আছে। তো এই বাজেটের মাধ্যমে তারা এটা রিফ্লেক্ট করবে আর কি তাদের কার্যক্রমের মধ্যে। তো সেইখানে ভাই যেটা বললেন, যে আপনিও যেটা বললেন যে অনেক টাকার অ্যামাউন্টের যেটা, তো এইটা রিয়েল সেন্সে কিন্তু খুব বেশি বড় বলা যাবে না, যেহেতু এটা টাকার হিসেব। যদি আমি বলি যে গত 2 বছরে আমার 40% টাকা লোকাল কারেন্সি যেটা, এটা ডিভ্যালিউ হয়েছে ডলারের এগেনস্টে। সো ওইখানেই তো আমার অনেক টাকা হিসেবে নাই হয়ে গেছে, তাই না? তো ওইটাকে যদি 9,38,000 কোটি টাকা, এটা খুব বড় বলা যাবে না। বাট আরেকটা হচ্ছে যে আপনার ইকোনমি রিবিল্ড এবং রিগেইন অফ দ্য পেস অফ দ্য ইকোনমি, এটা হলো এই সরকারের মূল লক্ষ্য। কারণ এর আগে যেভাবে ইকোনমি আমরা দেখেছি, যে ব্যাংকিং সেক্টর বলেন বা ইকোনমির কতগুলি দিক আছে, সেগুলি তো আসলে ওইরকম ভাবে স্মুথ ছিল না, বিগত সময় ছিল না। এবং এটাও বলা হচ্ছে যে অর্থমন্ত্রী কিন্তু বলেছেন বেশ কয়েকবার যে একটা উত্তরাধিকার, দুর্বল অর্থনীতি, উত্তরাধিকার তারা বহন করছে। ফ্রেজাইল ইকোনমিকে রিবিল্ড করার কাজই কিন্তু এই সরকারের প্রথম কাজ। হ্যাঁ, মানে এই বাজেটের মাধ্যমে এটাই হলো তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং আমার মনে হয় উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই কথাগুলি বলার চেষ্টা করেছেন যে আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিবিল্ড করাই হলো আমাদের কাজ। তো এইভাবে ওনাদের বাজেটের মাধ্যমে এটা হয়তো রিফ্লেকশনে আসবে। যেটা বললেন যে ঘাটতি, সেখানে
বাজেটে মানে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা এনবিআর কথা এর বলছেন, লক্ষ্যমাত্রা যেটা, এইটা একটা, তারা তো গত বছরও মোটামুটি এনবিআর ওই রকম মানে প্রায় 2-2.5 লক্ষ টাকার মতো, লক্ষ কোটি টাকার মতো তারা আদায়। করতে পারে না, আদায় করতে মানে অর্জন করতে পারে অর্জন না, করতে টার্গেট পারেনি, যেটা লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই। এই বছরও যে পারবে তা কিন্তু না। এই জন্য 3.5% যে ডেফিসিট বাজেট, সেটা বিভিন্ন জায়গা থেকে তারা ফাইন্যান্সিং করবে। তো এখানে কিন্তু একটা ভালো প্রশ্ন আসে যে এই যে আমার যে ঘাটতি বাজেট যেটা আছে, সেটা আমি কোথায় থেকে ফাইন্যান্সিং করব, টাকাটা আসবে কোথা টাকাটা থেকে? আসবে কোত্থেকে? সেখানে আমাদের দেশে যেটা প্র্যাকটিস হয়ে আসছে সেটা হলো যে বাইরে থেকে ধার করা, ডলারের মাধ্যমে লোন নেওয়া, তারপর হচ্ছে ব্যাংক বোরোয়িং যেটা, সেটা হয়তোবা করবে সরকার। এখানে একটা কথা বলা দরকার যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেটা হলো সম্ভবত 39% হচ্ছে আপনার ডেট বার্ডেন টু জিডিপি, এটা অ্যালাউ করে। বাংলাদেশে এখনো কম আছে, 36 বা 37% আছে। সেখানে হয়তো বিদেশি মানে ফরেন ব্যাংক মানে ফরেন সোর্স থেকে লোন নিতে পারে সরকার, কিন্তু সেটা নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে? আমরা কি খুব, আমরা তো এমনিতেই ঋণের মধ্যেই আছি। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি বিভিন্ন জায়গায় এই কথাটা বলি, যে সরকারকে অবশ্যই, যেহেতু রিবিল্ডিং এর কথা বলা হচ্ছে, তাদের সরকারের মূল টার্গেটই তো রিবিল্ড করা, ইকোনমিকে একটা দুর্বল অর্থনীতি বা ভঙ্গুর অর্থনীতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। সেখানে আমার মনে হয় কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। ফর দ্য সোর্সেস অফ ফান্ড, সেটা কোত্থেকে আসবে? শুধু ব্যাংক বোরোয়িং অথবা ফরেন সোর্স থেকে আমি লোন নিলাম, এই জিনিসগুলো থেকে আমার মনে হয় সরকারকে একটু মানে, হ্যাঁ বিভিন্ন সোর্স তো টাকা নিয়ে বসে আছে দিবে, কিন্তু আমি কি সেটা নেব কিনা? অলরেডি কিন্তু আমার সর্বশেষ যেটা দেখলাম 110 বিলিয়ন ডলারের মতো আমার বাইরের লোন আছে, already ফরেন আছে। ডেট যেটা। তো এই বছর থেকে কিন্তু প্রেশারটা তৈরি হবে এই বাজেট থেকে, কারণ বেশ হয়তো 3-4 বিলিয়ন ডলার মতো লোন রিপেমেন্টের যে কি বলে ইনস্টলমেন্ট এটা দিতে হবে। তো ওই টাকাটাও তো আমাকে ইন্টারেস্ট পেমেন্ট হিসেবে দিতে হবে। আমি ওই টাকাটা কোত্থেকে আসবে? সো সেখানে যদি আমি আবারও লোন করি, তখন মানে লোনের একটা যে বিসিএস সাইকেল অফ যে লোন, সেটার মধ্যে পড়ে যাব। তখন যেটা হবে সেটা হবে যে সরকার হয়তোবা ওই ট্র্যাপ থেকে আর বের হতে পারবে না। তখন আবারও ওই ব্যাংক বোরোয়িং এটা সেটা করে আবারও লোনের ফাঁদেই পা দিতে হবে। লোন শোধ করার জন্য লোন নেওয়াটা, এটা আমি আসলে ওই রকমভাবে সাপোর্ট করি না। অন্যভাবে সরকারকে চিন্তা ভাবনা করা উচিত। যেটা সরকারের চিন্তা ভাবনার মধ্যে আছে, আমি এটা ভালো মনে করি যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। হ্যাঁ, সেইখানে যদি আপনি প্রত্যেক ধাপে ধাপে যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ানো যায়, মানুষের কর্মসংস্থান হবে। ছোট ক্ষুদ্র মাঝারি যেসব এন্টারপ্রাইজ আছে, সেইগুলোকে যদি আপনি একটু নার্চার করেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে আমাদের রেভিনিউটা ভালোভাবে আসবে। তো হয়তোবা এটা সরাসরি ভিজিবল না, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসের একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এই একটা ভালো অ্যামাউন্ট দাঁড়াবে। সরকারের এই চিন্তা ভাবনাটা আমি মনে করি যে এটা ভালো চিন্তা ভাবনা। আর একটা হচ্ছে যে কর্মসংস্থান, বাংলাদেশের মতো ইকোনমিতে, এটা যে কোনো থার্ড ওয়ার্ল্ডের ইকোনমিতে আপনি যদি সম্পদের সুষম বন্টন চান ন্যূনতম সেন্সেও, তাহলে কর্মসংস্থান ইজ দ্য বেস্ট ওয়ে। মানুষের বেকার সমস্যা দূর করা, মানুষের মধ্যে প্রপারলি সম্পদের ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে যদি পারেন, তাহলে আমার মনে হয় যে ইকোনমিতে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। কারণ এটা তো এখন তো মানে এরকম না যে আপনার গুটি কয়েক লোকের হাতে সম্পদ কুক্ষিগত থাকবে। এই জায়গাটা থেকে তো আমরা আস্তে আস্তে সরে আসতেছি, যেই কারণে মানে ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে আমরা এখন দেশের একটা নতুন অগ্রযাত্রার দিকে যাচ্ছি। সো আমার মনে হয় যে এনবিআর এর যে টার্গেট, সেটা ওইভাবে পূরণ করা যাইতে পারে। জনাব রেফায়েত যে বক্তব্যটি দিয়েছেন, যে ডক্টর মাহফুজ আপনার কাছে সেইটাই জানতে চাই। তিনি একটি বলেছেন যে লোন শোধ
করে আবার সেই লোন নেওয়ার বিষয়টি, অর্থাৎ লোন শোধ করতে লোন নেওয়ার বিষয়, অর্থাৎ ঋণের যে চক্রে আমরা জড়িয়ে যাচ্ছি, তিনি সেই প্রশ্নটি রেখেছেন। আমি আপনার কাছে সেখান থেকে বলতে চাই যে এর কি আসলে কোনো সমাধান আছে, উত্তরণের কোনো উপায় কি আছে, বা রিফর্ম বা কোনো দিক নির্দেশনা কি আছে? হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে যেটার যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির আকার যতটুকু, তো প্রায় $500 ট্রিলিয়ন একটা ইকোনমি এখন, এবং বর্তমান সরকারের একটা বড় লক্ষ্য হলো 2034 সালের মধ্যে এটা $1 ট্রিলিয়ন নিয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে প্রায় 8% যদি আমাদের প্রবৃদ্ধি হয় গড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাতে সহজে অ্যাচিভ করতে পারবো। যদিও যে মহাকৌশল যেটা 5 বছর মেয়াদে প্রণীত হয়েছে সরকারের, তো সেই কমিটির মধ্যে আমি ছিলাম, তো এবং সেখানে 2031 সালের মধ্যে 8.5% মতো প্রবৃদ্ধি এটা অর্জন করা হবে, এরকম একটা লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে। আমি মনে করি যে এরকম একটা অর্থনীতিতে একটা ঘাটতি বাজেট খুব একটা ভয়ের কিছু নেই সেটা নিয়ে, এবং একই সঙ্গে যেরকম একটা টার্গেট করা হয়েছে 3.5% মতো জিডিপির, যেটা হয়তো ঘাটতি হবে, তো সেটার মধ্যে কিছু হয়তো বিভ্রান্তির জায়গা আছে। আমাদের যে এই মুহূর্তে 2009 সালের জায়গাগুলো কেমন? হ্যাঁ, 2009 সালের পাবলিক মানিজ অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে, তো সেটা অনুযায়ী সেটাতে বলা আছে যে ঘাটতিটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে, সেটা কিন্তু কোনো নাম্বার দেওয়া হয়নি। সুতরাং সেটা 6-7% হলে সমস্যা নেই, কিন্তু জিনিসটা সহনীয় কিনা সেই ঘাটতিটা, মানে পুরো অর্থনীতির ভিতরে এমন কোনো মেকানিজম আছে কিনা যেটা দিয়ে এটাকে ম্যানেজ করা যায়, তো সেটাই হলো মূল কথা। ওই স্পিরিট আমরা কিন্তু কখনো দেখি নাই। তো এখন মূল কথা হচ্ছে যে এখনকার যে বাজেটের আকার যতটুকু আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তো সেখানে আসলে যে ঘাটতি এবং সেই ঘাটতি পূরণ করার জন্য যে বিভিন্ন সোর্সের কথা বলা হচ্ছে, যে না ঠিক আছে দেশের ভিতর থেকে ব্যাংকিং সিস্টেম থেকে নেওয়া হবে, কিছু হয়তো আমাদের যে বন্ড মার্কেট সেটা স্ট্রেনথেন করা হবে, সুকুক অলরেডি কিছু কাজ করছে, তো আস্তে আস্তে মানে ধীরে ধীরে বন্ড মার্কেটে দাঁড়াচ্ছে। আর এই অবস্থায় ব্যাংকের উপর একটা চাপ তৈরি হবে, তো কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমাদের 60,000 কোটি টাকার যে একটা প্রণোদনা তহবিল যেটা তৈরি হয়েছে, তো সেখানে কিছু হয়তো সাবসিডি যাবে, তো ইন্টারেস্টের অর্ধেকটা অনেক সময় দেখা যায় আমরা দিচ্ছি আর কি সাবসিডির মাধ্যমে, তো সেটা একটা খরচ আছে। তারপর কর্মচারীদের যে মানে গণকর্মচারী যারা, তাদের একটা অংশ হয়তো বেতন দেওয়া হবে এখান থেকে, অতিরিক্ত বেতন, তো সেটা আছে। আর এর পাশাপাশি নানান রকমের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেগুলো আসলে প্রতিশ্রুত, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যেও কিন্তু বেশ কিছু সংস্কার হচ্ছে, যে সঠিক উপকারভোগী বাছাই এবং এই ভাতার পরিমাণটা বৃদ্ধি করা, আওতা বাড়ানো, তো সেগুলো হচ্ছে। তো সেগুলোর জন্য অর্থ লাগবে, এবং একই সঙ্গে যে ঋণ পরিশোধ, যেটা আসলে আমাদের আলোচনার মূল জায়গা, সেটা হলো যে এই ঘাটতি করতে গিয়ে কিন্তু আমরা সেখানে এই অর্থায়নে আমরা বিভিন্ন উৎস থেকে কিন্তু ঋণ নিচ্ছি এবং ঘাটতি হচ্ছে সেখানে। এখন এখানে দুইটা ফিগার আছে। একটা হচ্ছে যে জাপানে আমাদের এটা, জাপান তো একটা বড় অর্থনীতি, তো সেই অর্থনীতিতে এই মানে লোন যেটাকে বলে আর কি, হ্যাঁ, সেটা কত, সেটা কিন্তু 100 ভাগের বেশি। জাপান কি মরে গেছে? সুতরাং অনেক রকমের কথাবার্তা বলে আমাদের যারা উন্নয়ন সহযোগিতা, আমাদের স্কলাররা বলে যে ডেট সাস্টেনেবিলিটি একটা রেশিও আছে, সেটা হলো 40%, যে 40% অফ জিডিপি যদি হয় ডেট, তাহলে সেটা মোটামুটি সহনীয়। কিন্তু এটার পক্ষে কিন্তু সেরকম কোনো সুনির্দিষ্ট যে ইম্পিরিক্যাল ফাইন্ডিং সেটা নেই। হ্যাঁ, আবার অন্যদিকে বাংলাদেশের ডেট আসলে কত, যদি ফরেন ডেটের কথা ধরি, সেখানে কিন্তু কম্পালশন আছে যে আমাদের এই একটা নির্দিষ্ট সময় পরে সুদ সহ সেটা পরিশোধ করতে হবে। তো এখন সেখানে মাত্র কিন্তু আমাদের জিডিপির আকারের প্রায় 16%। আর দেশের অভ্যন্তরীণ যে ঋণ, সেটা আমরা বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি, এবং সেটা কিন্তু সময় মতো সুযোগ মতো আমরা শোধ করে দিচ্ছি। তো এখন অর্থনীতির আকার, অর্থনীতির বিকাশ, প্রবৃদ্ধি, বিনিয়োগ, সেগুলোর জন্য তো আসলে আমাদের এই ঘাটতি করা ছাড়া তো আর অন্য কোনো পথ নেই। সুতরাং সেখানে যদি সরকার, ঘাটতি তো নিশ্চয়ই থাকবে, কিন্তু যেটা বলছিলেন যে সেইটা মেকআপ করার জন্য, বা সেটাকে আমরা সেই উৎসগুলোর জায়গাগুলো আমরা কি সেইভাবে নিশ্চিত করতে পারছি কিনা, অভ্যন্তরীণ বা বাইরের, যেটাই বলছেন লোনের কথা বলা হচ্ছে, এবং ঋণের একটা চক্রে আমরা পড়ে যাচ্ছি, সেখান থেকে ঋণের চক্রে আমরা এখনো পড়িনি, মানে আমরা যতটুকু বুঝতে পারছি, তো অনেক ঋণ পরিশোধও করতে হবে এর মধ্যে। প্রায় 2 দশকের যে আমার যে অভিজ্ঞতা পুরো ম্যাক্রো ইকোনমি নিয়ে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত এরকম সাইকেলে পড়িনি। এখন যে আকাশের লোন রিপেমেন্ট রেকর্ড কিন্তু খুব ভালো, লোন এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, বাংলাদেশ কিন্তু সক্ষমতা এবং সামনে সক্ষমতা আরো বাড়বে। আমরা যদি অর্থনীতির প্রবৃদ্ধিটাকে নিশ্চিত করতে চাই, ভালো একটা প্রবৃদ্ধির দিকে যদি আমরা যেতে পারি ঋণ করে হলেও, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু এই পেমেন্টের যে মানে রিপে করার যে স্ট্রেংথ, সেটা কিন্তু বেড়ে যাবে আমাদের। তো সুতরাং সেটা রাখতে হবে আমাদের মাথায়। সুতরাং এখন যতটুকু আছে আমাদের প্রায় 23 লাখ কোটি টাকার মতো মোট, যেটা হচ্ছে কিউমুলেটিভ ডেট, তো সেটার মধ্যে আমাদের যে ফরেন ডেট সেটা কিন্তু কম, এবং ফরেন ডেট একটা সুবিধা হচ্ছে কি যে ইন্টারেস্ট রেট কম, একটা বড় রকমের কিন্তু গ্রেস পিরিয়ড থাকে।
এবং কোনো কোনো ক্ষেত্রে 40 বছরের মধ্যে 30-40 বছরের মধ্যে আমি রিপেয়ারমেন্ট পিরিয়ড, মানে লং টার্মে আমরা এটা শোধ করবো উইথ ভেরি লো ইন্টারেস্ট রেট। তো 2% এখন কিন্তু অনেক একটু বেশি হয়ে যাচ্ছে, 3% মতো হতে যাচ্ছে, কিন্তু এমনিতে 1.5-2% যেভাবে যার সাথে পারি আমরা নেগোশিয়েট করে এটা করি। কিন্তু দেশের ভিতরের যে ঋণ, জি। সেটা এখন আমাদের একটু ভয় আছে কেন? তার কারণ আমরা কিন্তু এটা লম্বা সময় ধরে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সেটা ইমপ্লিমেন্ট করছি। তো এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টর সেটা তারা ওই যেহেতু হাই ইন্টারেস্ট এটা আমাদের লেন্ডিং, তো এই কারণেই তারা কিন্তু সেভাবে মানে ঋণ করতে চাচ্ছেনও না, পাচ্ছেনও না। তো সব মিলিয়ে হয়তো সিঙ্গেল ডিজিটে হয়তো 6-7%, 5%-এর মতো হচ্ছে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ। তো সরকারি ঋণ বেড়ে যাচ্ছে এবং সামনের ঋণ আরও হয়তো বাড়তে পারে। তো সেই অবস্থায় আসলে অর্থনীতিতে একটা এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয় কিনা, যে বিনিয়োগের ক্ষেত্রে এবং ঋণের ক্ষেত্রে, যে সরকারি বিনিয়োগ বনাম বেসরকারি বিনিয়োগ, হ্যাঁ। তার রিটার্ন, সেখানে এমপ্লয়মেন্ট, সেখানে যে গ্রোথ, পভার্টি রিডাকশন। না, বলা যায় তো বিনিয়োগে তো এক ধরনের স্থবিরতাই হয়ে মানে বিরাজ করছে। এই কারণে আমি বলছি যে আমাদের বাজেটটা আসলে সবাইকে কমফোর্ট জোনে নিয়ে যায় কিনা, সবাইকে নিতে হবে এখানে, আস্থা নিতে হবে। না না একটু একটু স্বস্তির মধ্যে যাবে আর কি মানুষ, যে ঠিক আছে কর দিয়েও আমি শান্তি পাচ্ছি, তার কারণ আমার আয় আছে, আমার বিনিয়োগ আছে, আমার ব্যবসা আছে, এবং করের হারটা অনেক বেশি নয়, কর্পোরেট ট্যাক্স রেটও বেশি নয়, পণ্যের উপরে যে বা সেবার উপরে যে কর ধার্য হবে তো সেটা বেশি নয়। ইতিমধ্যে আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু হয়তো করের হারটা কমে যাবে। করের আওতাটা বাড়িয়ে যদি হারটা কমাতে পারি আমি, তখনই কিন্তু একটা কমফোর্ট জোন তৈরি হয়। না, আওতা বাড়ানোর কথা কিন্তু সবসময় বলা হয়, কিন্তু মানে আমরা প্রতি বাজেটেই দেখি যে করের জাল বা করের আওতা বাড়ানোর কথা বলা, কিন্তু সেই ক্ষেত্রে কি এনবিআর সেটা পারছে না, সেটা পারছে না। আমাদের পদ্ধতিগত ত্রুটির কথা বলা হচ্ছে। এই জন্যই বারবার আমি বলছি, এবং এই এনটিভি স্টুডিওতে আমি বারবার বলেছি একই কথা, সেটা হচ্ছে আমাদের ফুল অটোমেশন লাগবে। আমাদের অটোমেশনের কথা সবসময় বলা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে না। সেইটাই তো, মানে সেই জায়গাটা থেকে আমরা আসতে পারছি কি সেই না? জায়গাটাতে আমরা আমার- নতুন কি দেখছি আসলে? সেই জায়গাতে যদি আমরা একটু পরিষ্কার করে বলে দিই বাজেট এবং টাইমলাইন দিই, জি। যে আমরা 1 বছরের মধ্যে অন্তত 80% বা 90% তো অটোমেশনে যাব, গ্রামে গঞ্জে আমাদের ইএফডি বসবে, ভ্যাট কালেকশন হবে ট্রান্সপারেন্ট ওয়েতে। তো এটা হলেই তখন কিন্তু আমাদের এই যে রেভিনিউ টার্গেট সেটা কোনো ব্যাপারই নয়। প্রায় 7 লক্ষ কোটি, মানে 6,95,000 কোটি টাকার মতো একটা রেভিনিউ টার্গেট আছে, ওইটা কোনো সমস্যাই হবে না আমাদের এটা অ্যাচিভ করতে। তো আমার ধারণা এই সরকারও ভালো জানে এই সমস্যাটা, এবং তারা আসলে এটাকে অ্যাড্রেস করতে চায়, এবং করা ছাড়া আর কোনো উপায় নেই। তো সেটা করতে পারলে আমি মনে করি যে আমাদের এই লোনের প্রবলেমটা থাকবে না, এবং সে যেতেই হবে আমাদের। মানে এছাড়া আর বিকল্প আমার মনে হয় না যে আর কিছু আছে আমাদের সামনে। ধন্যবাদ। আমি জনাব রেফাতুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এইবারের বাজেটে 13টি খাতকে অগ্রাধিকারে রাখা হচ্ছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এটা একটা বড় ব্যাপার, এবং এটাই তিনি প্রথম দিকে কিছুটা বলেছিলেন যে মানে একেবারে দরিদ্র জনগোষ্ঠীকে আপনি আসলে, যেহেতু একটা নির্বাচিত সরকার, তিনি নিশ্চয়ই তার ভোটার বা সব মানুষকে তাদের আস্থার জায়গায় নিয়ে আসতে চায়, এবং সেই জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে মূল্যস্ফীতি এবং বিনিয়োগের যে স্থবিরতার কথা বলছেন। এই দুটো একেবারে বিপরীত মুখে, যেখানে মূল্যস্ফীতি কমানো প্রয়োজন সেক্ষেত্রে বিনিয়োগ যদি না হচ্ছে সেক্ষেত্রে কর্মসংস্থান কিছুটা হোঁচট খেতে পারে। এই যে একটা চক্রের মধ্যে পড়ে যাওয়া, অর্থাৎ 13টি খাতকে যখন আপনি অগ্রাধিকার দিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আর্থিক খাতে যে শৃঙ্খলা ফেরানোর কথা বলা হচ্ছে, সেটিতেও আমাদের এখনো পর্যন্ত খুব মানে দৃশ্যমান বা আশাবাদী কোনো কিছু নিশ্চয়ই দেখা এখনো স্পষ্ট নয় আর কি। নিশ্চয়ই অনেক গল্প আছে বা প্রতিশ্রুতি আছে। আমার কথা হচ্ছে যে 13টি খাতে অগ্রাধিকার পেলে আসলে কোনোটি কি কার্যকরভাবে মনোযোগ দেওয়া সম্ভব কোনোটির প্রতি? মানে 13টাই যদি আমার বেশি টার্গেট হয়, তাহলে আমার স্পেসিফিক আসলে মনোযোগের জায়গাটা 13মুখী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি আমার সেইটা সমাধান হচ্ছে কিনা, আমি কি বোঝাতে পেরেছি কিনা প্রশ্নটা? আমি বুঝতে পারছি। আমার মনোযোগের জায়গাটা যদি খুব কম হয়, মনোযোগের জায়গা একটাই হওয়া উচিত, সেটা হলো ইনফ্লেশনকে কমানো, মূল্যস্ফীতিকে কমানো। আমি দ্বিমত পোষণ করছি, আমি পরে আসবো। নিশ্চয়ই। কারণ হচ্ছে যে আপনি যখন এই জায়গাটায় বেশি ফোকাস দেবেন, তখন সবগুলো বিষয় কিন্তু আসবে। ফর এক্সাম্পল, আপনি যদি, আমি একটু ক্ষুদ্র উদাহরণ দিয়ে বলছি, যে ইনফ্লেশনের টার্গেট 7.5% ধরা হয়েছে, এখন তো ইনফ্লেশন 9%, 9-এর উপরে, এবং এটা দীর্ঘদিন কিন্তু চলতেছে, অনেকদিন 9-এর উপরে। তো এটা দীর্ঘদিন কিন্তু যদি সেইটা কিভাবে সেটা সাথে না আমি জানাই, নিশ্চয়ই দীর্ঘদিন যদি এই ধরনের ইনফ্লেশন চলে 9-এর উপরে, এটা কিন্তু মানে যেটাকে বলে স্ট্যাগফ্লেশন যেটাকে বলি আমরা, তো সেইটা যদি হয়, তাহলে তো আমার যে অন্য যেসব ফ্যাক্টরের কথা বলছেন সেইটা তো অ্যাচিভ করা যাবে না। তো সরকারের উচিত হবে যে আমার মূল্যস্ফীতি কমাতে হবে, এটা হলো 1 নম্বর হওয়া উচিত, আর বাকিগুলো হলো অন্য প্রায়োরিটি দাও। ফর এক্সাম্পল, এখন মূল্যস্ফীতি কমাতে গেলে আপনাকে
ইনভেস্টমেন্ট আনতে হবে, লোকাল ইনভেস্টমেন্ট এন্ড ফরেন ইনভেস্টমেন্ট। মূল্যস্ফীতি সেটা যদি মানে সেখানে প্রবৃদ্ধি অর্জনের যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন- দরকার, সেটা কি হবে? আমি নিশ্চয়ই আসবো জনাব কবিরের কাছে। জি। উনি হয়তো সেটা বলবেন। হ্যাঁ। তো এখন বাংলাদেশের সামনে যেটা আপনারা আলোচনা করতেছিলেন যে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমাকে শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে হবে, রাইট? রাইট। নতুন জিনিস তৈরি করতে হবে, সো দ্যাট আমার এক্সপোর্ট বাড়ে, আমার রেমিটেন্স আসে, আমার ফরেন কারেন্সি money flow টা মানি smooth ফ্লোটা হয়। আসে। হ্যাঁ, সো এইখানে একটা ভালো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ক্রাইসিস, সেটা হলো এনার্জি ক্রাইসিস। এটা খুব বড় এনার্জি big ক্রাইসিস crisis। যদি সরকার সঠিকভাবে শিল্পগুলো- অ্যাড্রেস করতে পারে, আমার মনে হয় দিস কুড বি দ্য গেম চেঞ্জার ফর অল, মানে হোল ইকোনমি। তো সরকারকে আমি মনে করি যে অন্যান্য সব বিষয় তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, জ্বালানিটাকে, হ্যাঁ, কিন্তু এটার সাথে আবার বৈশ্বিক একটা Right. যোগ আছে, সংযোগ আছে। ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এনার্জি ক্রাইসিস মিট করা। কারণ শিল্পে আমি যতটুকু জানি যে এখন অনেক ইন্ডাস্ট্রি 60% ক্যাপাসিটিতে চলছে, 50% ক্যাপাসিটিতে চলছে। তাহলে এই যে বাকি যে 50% বা 40% যে ক্যাপাসিটি, এটা আইডেল পড়ে আছে। আমি যদি ফুল 100% ক্যাপাসিটিতে শিল্প রান করতে পারি, তাহলে এখানে যে আমি নতুন লোকজন নিয়োগ দিতে পারবো এবং কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হবে। এবং বাকি যারা আছে, মানে আপনি যদি লোকাল ইনভেস্টমেন্টকে এনকারেজ করেন, দেন ফরেন ইনভেস্টমেন্ট Investment উইল অলসো আসবে। কাম। সো বিষয়গুলোকে এইভাবে চিন্তা করতে একেবারে হবে। cyclic একটা আসলে, Cyclic, হ্যাঁ। হ্যাঁ। তো আমি মনে করি যে সরকারের অবশ্যই অন্যান্য বিষয় তো প্রায়োরিটি দিবেনই, মানে আপনি যদি একটা মাইক্রো লেভেলে চিন্তা করেন, মাইক্রো লেভেলে যদি যান, ফ্রম দ্য ভেরি বটম অফ ইউর হার্ট, আপনি যদি কিছু করতে চান, একদম কৃষি- মানে রেডিক্যাল কৃষক চেঞ্জ থেকে, আনতে চান ইমিডিয়েটলি, আমি মনে করি যে দ্য গভর্নমেন্ট মাস্ট emphasize on energy supply in the industry at any cost. এইটাকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে। এবং আমার মনে হয় জ্বালানি, আপনি হয়তো সরকারের- দেখেছেন যে জ্বালানির এই সংকটের সময় হ্যাঁ। কিন্তু একেবারে প্রান্তিক কৃষকরাও কিন্তু হোঁচট Right. খেয়েছে, এবং অনেক কিন্তু আমাদের উৎপাদনে, হ্যাঁ। কৃষি উৎপাদন তো যেটা আপনার কৃষিকে ধরা হচ্ছে। 100%, ফর এক্সাম্পল আমার যেটা জানি জি। যে এখন বাংলাদেশের গার্মেন্টের কথাই যদি বলি, Garments, জি। এটাই আসে বারবার। তো সেটার কাঁচামাল কারা সাপ্লাই দেয়? স্পিনাররা, সুতা, ওয়েবাররা, সুতা, এগুলি সাপ্লাই দেয়। তাদেরও তো জ্বালানি, তাদের এই গ্যাস- মূল গ্যাসের ক্রাইসিসটা, তো তাদেরকে যদি আপনার গ্যাসের সাপ্লাই দেন, তারা কন্টিনিউয়াসলি প্রোডাকশন করতে পারবে। যেই কারণে যেটা হবে যে আমাদের যে মানে এটাকে তো অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, লিড টাইম কমবে, তারপর হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরিতে প্রোডাকশন খুব দ্রুত হবে, এক্সপোর্টটা বাড়বে। আমার যদি এক্সপোর্ট বাড়ে, বাংলাদেশ তো ধরেন যে এই পর্যন্ত এই পর্যায়ে যে আসছে, সবগুলো সেক্টরে তো আমরা সমানভাবে ইমপ্রুভ করি নাই, কিছু কিছু সেক্টর গার্মেন্ট ইমপ্রুভ করেছে, যে কয়েকটা কারণে improve, কয়েকটা করছে আমাদের- এবং আসছে। সো আমার মনে হয় এই দিকে সরকারের নজরটা বেশি দেওয়া দরকার এই সময়ের মধ্যে, সো দ্যাট আপনার অনেক কিছু বিষয়কে অ্যাড্রেস করা যেতে পারে। আপনি এখন ধরেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু ওভারনাইট হবে না। আপনি যত ফেসিলিটি তৈরি করে দেন, ইট ইজ এ ম্যাটার অফ কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট। আপনি কতটুকু তাদেরকে সার্ভিস আস্থা। দিতে পারবেন, আস্থার বিষয়টা। সে তো আমরা main- দেখেছি একটু যদি বলি, এই যে বিগত সরকার কিন্তু বিনিয়োগ একটা কনফারেন্স করছে, তারপরে কি আপনি খুব বেশি দেখেছেন কিছু? না, মানে আসে নাই। আসে নাই। ওইখানে মানে আস্থার সংকটের আস্থার জায়গাটা, সংকট ছিল যে আমি যে এতগুলো মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে এখানে, আমি কি রিটার্ন পাবো? রাইট। রাইট। সো সেই জায়গাগুলো কিন্তু মানে সরকার যেটা বলছেন যে রিবিল্ড অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ দ্য ইকোনমি ফ্রম দ্য ফ্রেজাইল ইকোনমি, এইটার জায়গাটাই হলো বিনিয়োগের আস্থা তৈরি করা, মানে আপনার লোকাল ইনভেস্টর অ্যান্ড দ্য ফরেন ইনভেস্টর। তাহলে দেখবেন এই যে আমরা ঘাটতি বাজেটের কথা যেটা বলছি না, সেটা recover এটাও হবে। অনেকটা কমে যাবে। সো আমাকে ওই যে শুধু লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলি লোন করা বিভিন্ন জায়গা থেকে, এইখানেও দেখবেন একটা ইজি হবে। আর সেখানে আপনার আরেকটা বিষয়, বাংলাদেশের একটা বদনাম আছে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা মুখে মুখে বলি যে আমরা খুব ইজি করে ফেলছি সব কিছু। আরে আপনি যাবেন সরকারি অফিসে, কালকেই সব হয়ে যাবে। ডকুমেন্ট সাবমিট করে দিবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এখনো দেখা গেছে
প্রায় 27 থেকে 28টা সিগনেচার। ব্যবসায়ীরা কিন্তু এই জটিলতাগুলো নিরসন দীর্ঘদিন করার যাবত, জন্য দীর্ঘদিন দীর্ঘদিন থেকে যাবত বলে বলে আসছে এবং আসতেছে। তাদের এই হ্যাঁ। ব্যবসাতে স্লথ গতি, মানে এই জন্য একটা বিষয়, এলসি খোলার জটিলতা, তারপরে আরো বেশ কিছু সমস্যার কথা কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে এগুলো আসলে নিরসন করার দায়িত্বটা যাদের, তারা কি সেটা করার জন্য? এইটাই হলো আন্তরিকতার বিষয়, যে যে কোনো সরকার, আমরা তো দেখে আসছি আপনার সিগনেচারের কিন্তু কমে নাই, সিগনেচারের পরিসংখ্যান কিন্তু বাড়তেছে। আগে 27টা লাগতো, 32টা লাগে, এরকম টাইপের সিগনেচার লাগে। এখন চিন্তা করেন, যেই লোকটা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে, সে ইনভেস্ট করবে, এখন সে প্রক্রিয়াগত কারণে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে গেছে, তো তার তো ব্যাংক ইন্টারেস্টেড হয়ে গেছে, তাই না? তো সে তো ইনভেস্টমেন্টে ডিসকারেজ ফিল করবে। যখন লোকাল ইনভেস্টররা ডিসকারেজ ফিল করবে, তখন তো ফরেন ইনভেস্টররা বলবে, অন্য এইখানে আমার গিয়ে লাভ নেই, এখানে আমার যে যারা নিজেরাই ভুক্তভোগী, আমি এখানে গিয়ে কি করব। সো ওই জায়গাটায় সরকারকে খুব আন্তরিক হতে হবে। সরকার যদি বলে যে না, আমি কালকে থেকে এখানে আমি গ্যাস সাপ্লাই দিব, তোমরা ইনভেস্ট করো। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই পর্যায়ে আসছে, কতগুলি ফ্যাক্টর আছে, লো এনার্জি কস্ট অ্যান্ড লো মানে চিপার লেবার। এই দুইটা জিনিসের কারণে কিন্তু বাংলাদেশের ইকোনমি এই পর্যায়ে আসছে। এখন দেখেন, এনার্জি হয়ে গেছে সব থেকে এক্সপেন্সিভ, যেটা হলো আপনার এবং ইয়ের কারণে আনএভেলেবল, এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু লেবার কস্ট বাড়বে। এখন একটা হিসেব আছে, আপনি যদি এনার্জির পিছনে $1 খরচ করেন, সেটা হয়তো আপনাকে $70, $75 এনে দেবে। তো আমার সমস্যা কোথায়? আমি খরচ করি না কেন, এনার্জি দেই না কেন? এনার্জি যদি দেই, তাহলে আমার কর্মসংস্থান বেরোবে। ইকোনমিতে একটা যেটা সরকার চাচ্ছে, রিভাইভাল অ্যান্ড রিগেইন অফ দ্য পেস অফ দ্য ইকোনমি, সো সেটা তো ইজিলি আমার কাছে আছে যদি আমি এইগুলি করি। জি ডক্টর কবির, আপনি বলছিলেন যে আমরা বলছিলাম যে 13টি খাতকে একাধারে অগ্রাধিকার দেওয়াতে আসলে কোন সব খাতে নজরদারি করা যাচ্ছে না, এবং আরেকটি বিষয় যেটি তিনি বলছিলেন আপনি বলবেন যে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি, অর্থাৎ আসলে মূল্যস্ফীতি যখন 9-এর উপরে, সেটাকে সাথে নামিয়ে আনার এই যে মূল্যস্ফীতির মানে পাগলা ঘোড়ায় লাগাম দেয়া, এটা কি মানে এটা আসলে কিভাবে দেখছেন? সেক্ষেত্রে আবার প্রবৃদ্ধিও কিন্তু অর্জন করার কথা বলা হচ্ছে, মানে এটা কি বৈপরীত্য আছে কিনা? হ্যাঁ, একটা বিষয় মানে বললে হয়তো একটু শুনতে খারাপ লাগবে, সেটা হলো যে আমরা আসলে এই একটা ছোট বক্সের মধ্যে সবসময় চিন্তা করি, হ্যাঁ, এবং আউট অফ দ্য বক্স আমরা যেতে চাই না। তা আমরা মনে করি যে অল্প কিছু যদি আমাদের ফোকাস থাকে, তাহলে বোধহয় আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, একটু বেশি হলে তখন কিন্তু হয়তো এটা এলোমেলো হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা, যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। এখন আমাদের তো এই 13টার জায়গাতে 130টা হলে সমস্যাটা কোথায়? তার কারণ এত ব্যথা আমাদের, যে সবগুলো তো নিরসন করতে হবে। তো সুতরাং আমরা কিন্তু আমাদের কোনো মানে নিশ্চয়ই আমাদের কোনো টার্গেট থাকবে, বা আমাদের কোনো প্রক্রিয়া থাকবে যে কোনটা প্রথম, বা প্রথম পরে আসলে এখন অবস্থা এমন যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিন্তা করার সময় নেই আমাদের। হ্যাঁ, আমি মনে করি যে সরকার যদি 13টা করে, তিনি বলছিলেন যে আসলে মূল্যস্ফীতির আমি এইখানে হচ্ছে আমরা আপত্তি। কারণ হচ্ছে কি, যে ধরেন এই মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো না, এটা যদি একবার মেনে নিই, আমাদের অনেক সমস্যার সমাধান হবে। কমাতে পারবো না আমরা, তার কারণ আমরা 4 বছরে পারিনি। হ্যাঁ, সেটাই বলছিলেন তিনি, 9-এর উপরে এখন আছে, সাথে নামানোর আমরা এটা পারিনি। সুতরাং এখন আমরা যেন ওই চিন্তাটা বাদ দিই মাথা থেকে, যে মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো না, এরকম ধরে নিয়ে যদি আমাদের পলিসিটাকে ঠিক করি, আমরা কিন্তু মনে মনে শান্তি পাবো, আমাদের উপর থেকে চাপ অনেকটা কমে যাবে। তখন আমরা কিন্তু অন্যদিকে ফোকাস করতে পারবো। হয়তো একটু বড় হয়ে গেল কথাটা, কিন্তু আমার মনে হয় কি, যে এই জনতুষ্টিবাদী এই ধরনের কিছু শব্দ আছে, যে মূল্যস্ফীতি কমাতে হবে, এই করতে হবে, তো যেটা আমরা পারছি না 4 বছরে, প্রাণান্তকর চেষ্টা করে। বাজারকে তো এক ধরনের নিয়ন্ত্রণ, আমি আপনাকে বলি স্বস্তিতে মানে আনতে হবে কিভাবে, সেটা আমি বলি। সেটা হলো যে আমরা কিন্তু আমাদের শেষ যে ট্রাম্প কার্ড, সেটা কিন্তু ব্যবহার করে ফেলেছি। আমরা 4 বছর ধরে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছি। সারা পৃথিবীতে সব পরিবর্তন হয়ে গেছে। শ্রীলঙ্কাতে 60% ছিল, সেটা হয়ে গেছে মানে 1-2% আমাদের মূল্যস্ফীতি। তা আমরা কেন পারিনি করতে? আমাদের লেন্ডিং রেট এত হাই, আমাদের এত কন্ট্রাকশন, তারপরে কোনো ফলই হচ্ছে না। তার মানে হচ্ছে এই ফলটা আসতে অনেক দেরি হবে, এবং কবে আসবে সেটা আমরা জানি না। তো ঠিক আছে, এটা থাকুক, ছেড়ে দিই। মানে বেয়ারা যে সমস্ত গরুগুলো আছে, তো সেটা কি করি আমরা? তখন তো আমরা তাকে বেঁধে রাখতে পারি না, তো সে তো নড়বেই, সে তার শক্তি প্রয়োগ করবে। আমার ধারণা এরকম একটা কিছু হচ্ছে দেশের অর্থনীতির ভিতরে, যেগুলো আমরা জানি না।
তো যেটার ফলে মূল্যস্ফীতি কোনোভাবে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারছি না। লাগাম টেনে রাখা যাচ্ছে না। লাগাম টেনে দেখা যাচ্ছে চলুক, এটা থাক, দেখে কী করে। তা আমরা তাকে ছেড়ে দিয়ে অন্য কিছু থেকে ধরবো। আচ্ছা, এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে অর্থনীতির বহু বছরের একটা সূত্র আছে, এটাকে বলে ফিলিপস কার্ভ। তো সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের মধ্যে একটা বিপরীত সম্পর্ক। এবং মূল্যস্ফীতিটা কিন্তু মোটামুটি মানে মিডিয়াম টার্মে, শর্ট টার্মে সেটা কিন্তু বিজনেসকে এনকারেজ করে, তখন তার প্রফিটটা বাড়ে। না এই জায়গাটাতে দৃষ্টি প্রথমেই যায়, যেহেতু বাজারটা যে মূল্যস্ফীতির কথা বলছেন আসলে প্রথমেই এটা এফেক্ট করে, তো মানুষ এই জন্য সম্ভবত এইটা। হ্যাঁ, আমি এই কারণেই বলছি যে আচ্ছা, মূল্যস্ফীতি দেখে তো ব্যবসায়ীদের ভয় পাওয়া উচিত নয়, বরং তাদের একটু খুশি হওয়া উচিত যে মূল্যস্ফীতির সুযোগে আমি কিছু মুনাফা করে নিই এবং আমার উৎপাদনটা বাড়ুক এবং আমি কর্মসংস্থান তৈরি করি। কিন্তু সেটা হচ্ছে না। এখন আমাদেরকে ওইখানে একটু নজর দিতে হবে যে আমরা কিভাবে আসলে বিনিয়োগটা বাড়াতে পারি। বিনিয়োগ বাড়লেই তখন কিন্তু এই মূল্যস্ফীতি মানুষের গায়ে লাগবে না, তার কারণ তখন কর্মসংস্থান হবে, মানুষের হাতে টাকা আসবে, সবাই তখন ইন্টারেস্টেড হবে টু ইনভেস্ট। আমরা সেই সুযোগটা কেন করে দিই না? আমরা এসএমইদেরকে অর্থায়নটা কেন করি না? হ্যাঁ, তো সেইটাকে মাথায় রেখে কিন্তু সরকার যেটা 60,000 কোটি টাকার একটা তহবিল তৈরি করেছে, আমার ধারণা এটা বুস্ট করার জন্যে। কিন্তু এখানে একটা কিছু সমস্যা আছে, যেমন এখানে বলছে যে বন্ধ কারখানাগুলো চালু করার জন্য ইয়ে করবে আর কি। তার মানে এখানে অলরেডি একটা কিন্তু বৈষম্য তৈরি হয়ে গেছে যে যারা ভালো উদ্যোক্তা, ভালো ব্যবসায়ী, দক্ষ ব্যবসায়ী, তাদের দিতে হবে হচ্ছে যে বেশি সুদের হার, আর যারা অদক্ষ তাদেরকে দিতে হবে কম সুদের হার। মানে এই ধরনের এটা কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছে। কিন্তু আমি মনে করি যে বেল আউট যুগে যুগে সব দেশে ছিল। আমি একটু বলতে চাই, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর যে চেষ্টা, মানে সেখানে যদি সুদের হার বাড়ালে তো সেক্ষেত্রে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে কি খুব বেশি হবে, মানে পিছিয়ে আসবে, বা এই 2 লক্ষের মধ্যে আসলে ভারসাম্য রাখাটা কি একটা চ্যালেঞ্জ হবে না? এখন আমি মনে করি যে না, বিনিয়োগকারীরা তো এই যে সুদের হারের কথা বলছেন, হ্যাঁ, সেটা বৃদ্ধি হলে তো তাদের লেন্ডিং মধ্যে রেটটাকে আমরা কিভাবে একটু ম্যানেজ করতে পারি সেটা দেখতে হবে। কিন্তু ব্যাংকের ভিতরে এত ক্ষত তৈরি হয়েছে যে এত লুটপাট হয়েছে, ব্যাংকে তো আসলে টাকা নেই। এই অবস্থায় এই তারল্য সংকট, একটা ছোট্ট উদাহরণ দিই, জনতা ব্যাংক কিন্তু বেশ কিছু স্কিম চালু করেছিল, এর মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সরকারি ব্যাংকের মধ্যে ওই ব্যাংকে কিছুই ছিল না, এমনভাবে লুটপাট করা হয়েছিল। তো অ্যাগ্রেসিভলি ওরা খুব কয়েক মাসের মধ্যেই 1 লক্ষ কোটি টাকা আমানত সংগ্রহ করলো, এবং ব্যাংকগুলো কিন্তু এভাবে আমানত সংগ্রহ করেছে, এবং এই কারণেই তারা কিন্তু আসলে এই সুদের হার কমাতে পারছে না। তো সুতরাং এই জায়গাতে আমাদের কি এটা ইনোভেশন করা যায় যে যাতে করে আসলে এই যে মানে ব্যাংক থেকে ঋণ করাটা আরেকটুখানি অ্যাট্রাকটিভ হয়। তো এটার জন্য আমাদের যে অনন্য খরচ ব্যবসায়ের, তো সেই জায়গাতে হাত দিতে হবে, এবং সেই জায়গাতে আসলে পলিসি সাপোর্ট দরকার, যাতে করে বিশেষ করে যেমন এনার্জি প্রাইসটা এখন যে অবস্থাতে গেছে, তো সেটা হচ্ছে ডিসকারেজিং। তো সেই জায়গাতে আমরা একটু ইয়ে করতে পারি, একটু রয়েস হয়ে বাড়াতে, বা বাড়ালে আবার কমানো যাবে না, এটা কোন কথা? সেটাই একটা আমাদের প্রথাগত রীতি হয়ে গেছে। আরেকটা হতে পারে যে তো সেটার দিকে যেতে পারি আমরা। তো এটা করে ব্যবসায়ীদের অন্য সমস্ত খরচ আমরা কমিয়ে দেবো। সেটার যদি একটা ডিটারমিনেশন থাকে যে আমাদের ওই কস্টিংটা, মানে একটা হচ্ছে যে এনার্জি প্রাইস, আর একটা হচ্ছে ব্যাংকের লেন্ডিং রেট, আর অন্য তেমন কোনো খরচ থাকবে না, সার্টিফিকেশনের কোনো খরচ থাকবে না, আমাদের সই অ্যাপ্রুভাল এটসেট্রা, ওগুলোর জন্য আমরা এই যে কারি টাকা ঢালবো না, আমরা ইম্পোর্টের জন্য টাকা ঢালবো না, আমরা এক্সপোর্টের জন্য আমরা কোনো কিছু চাইবো না তাদের কাছ থেকে। এভাবে করতে পারলে, এবং আমরা যদি কর্পোরেট ট্যাক্সটাকে আরেকটু রেশনালাইজ করি, আমাদের যে অন্যান্য যে প্রোডাক্টের উপরে যেগুলো হচ্ছে বেশি বাজারে চলে, এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের সার্ভিস, মানে ম্যাস কনজামশনের যে প্রোডাক্টগুলো আছে, তো সেগুলোর উপরে যদি আমরা একটু কর হার একটু যৌক্তিকীকরণ করি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা কোনো সমস্যাই নয়, বরং ব্যবসায়ীরা তখন কিন্তু আনন্দে বিনিয়োগ করবে। নতুন মানে কর আরোপের কথা যেটা বললেন, সেটার ব্যাপারে আসলে অর্থনীতিবিদরা বেশিরভাগই আমরা দেখেছি বিভিন্ন সময় সেমিনার সিম্পোজিয়ামে এইটাকে নিরুৎসাহিত হবে যে কোনো রকমের কর হার যাতে মানুষের উপর চাপিয়ে দেওয়া না হয়। এই বিষয়টার উপরে তাদের সেই কাজটাই করতে হবে যে আমরা নতুন করে কর আরোপ করবো না, আর অন্য যেগুলো কর আছে তো সেগুলোকে আগে যৌক্তিকীকরণ করব, প্রয়োজনে কিছু ছাড় দেবো, এবং আমাদের একটা অপটিমাল ট্যাক্স রেট খুঁজে বের করব। এটা নিয়ে প্রায় 15-16 বছর ধরে কথা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা অ্যাড হক বেসিসে সমস্ত রকমের ট্যাক্স ইম্পোজ করি, সম্পূর্ণ ইচ্ছামাফিক। এখানে কিন্তু কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করি না যে আসলে ওই খাতের উপরে কোন কর ধার্য করলে সেই করের হারে হচ্ছে ব্যবসাটা সর্বাধিক হবে। তো এই ধরনের কোনো রকম গবেষণা নেই, গবেষণা ছাড়া আমরা ইচ্ছামতো কাজ করছি। সেখান থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এসে বৈজ্ঞানিক পদ্ধতিতে করার যদি আমরা করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশে ব্যবসার যথেষ্ট সুযোগ আছে। তো সেই কাজগুলো করলে আমি মনে করি মানুষের হাতে টাকা থাকলে তখন কিন্তু মূল্যস্ফীতি কোনো বিষয়ই নয়। তো সেটার ব্যবস্থা করতে হবে, এবং সাধারণ মানুষ, একদম গরিবের মানুষের হাতে যাতে টাকা যায়, তো সেটা করতে হবে। আমি মনে করি যে এটা কোনো সমস্যা হবে না। কিন্তু ব্যাংক খাতের কথা যখন বলেন, তখন তো ব্যাংকের যে ঋণ খেলাপি,
যে আমরা বলি যে ঋণ খেলাপি এবং ঋণের পরিমাণও বিপুল, মানে এই বিষয়ে আসলে কোনো উদ্যোগ দেখছেন কিনা, বা নতুন বাজেটে এই ধরনের কোনো বিষয় আছে না যে আমরা যে ঋণের জালে, অর্থাৎ দেখেন প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বিশাল বিশাল ঋণ খেলাপি বা ঋণের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি যে এই অর্থ যখন আটকে থাকার কারণে নতুন উদ্যোক্তারা কিন্তু ঋণ পান না, মানে আমি হয়তো নতুন করে ঋণ নেব, কিন্তু ঋণ তো আগেই ঋণ খেলাপিরা বিশাল বিশাল অঙ্কের ঋণ নিয়ে বসে আছে, তা আমি কিভাবে আসলে এই নতুন উদ্যোক্তা হব, সেই ক্ষেত্রে আমি তো এক ধরনের নিরুৎসাহ বোধ করছি। এখানে বাংলাদেশের যে পুরো ব্যাংকিং সিস্টেম, এটা পুরো পিকুলিয়ার সিস্টেম। এখানে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে বড় বড় যে সমস্ত গ্রুপ, তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তাই করে না কেউ, এবং কিছু কাগজপত্র তাদের কাগজও লাগে না তাদের, তারা খালি আসলেই তাদেরকে, না আসলেও এই যে বিশাল অঙ্কটা আসলে এটাকে আমরা কিভাবে রিকভার। এবং ব্যাংকগুলো কখনোই নতুন উদ্যোক্তাদের জন্য কখনো সহায়ক ছিল না বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তারা সবসময় বড়দেরকে তারা দিচ্ছে এবং অনেক সময় পলিটিক্যাল প্রেশারে তারা দেয়, এগুলো করে থাকে। তো এখন সেই অর্থে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে খেলাপি ঋণ যেটা, সেটার পরিমাণ প্রায় 6 লক্ষ এখনো হয়নি, সেটা মাঝখানে 5,88,000 কোটি টাকার মতো আর কি এরকম। এর মধ্যে একেবারে আদায় করা হয়তো সম্ভব হবে না, সেটা কিন্তু 5.5 লাখ কোটি টাকার মতো। তারপরে মানে এই যে অবস্থা, মানে যে বেহাল অবস্থা, সেখান থেকে উঠে আসতে 3-4 বছর মিনিমাম বাজেটের কাছাকাছি। এখন এই বাজেটে এখন আমাদের আসলে এই জিনিসগুলো ভুলে যেতে হবে আপাতত ভুলে যেতে হবে। তার কারণ এই এখন আসলে ব্যাংকের কি অবস্থা সেটা, মানে ব্যাংকের খেলাপি ঋণ ওগুলো তো পাওয়া যাবে না, আপনি কি করেন, মানে 5.5 লাখ কোটি টাকার কথাটা ভুলে যেতে হবে। তার কারণ তাদের সম্পদ বিক্রি করলো, মানে এমন অবস্থায় ঋণ দেওয়া হয়েছে, এমন ভাবে এমন সমস্ত জায়গায় চলে গেছে যেগুলো আস্তে আস্তে হয়তো আমরা আনতে পারবো, আদায় করা সম্ভব। আমরা অবশ্যই আদায় করা সম্ভব, অর্থনীতি আদালতকে শক্তিশালী করে, ওইখানে নতুন আইন প্রসিকিউটর ঠিক করে, তারপরে আমাদের যারা বিচারপতি তারা কি আমাদের এই যে অর্থ ব্যবস্থাটাকে বোঝেন, তারা তো হচ্ছে ব্যারিস্টার করে এসছেন বা অন্য কোনোভাবে, আমাদের যেভাবে আমরা কাজ করি তো সেইভাবে আদালতকে ফাংশন করতে দিলে জীবনেও টাকা আদায় হবে না। এটা করতে হবে, স্পিডি ট্রায়াল করতে হবে। আর বিদেশে যে অর্থগুলো গেছে সেটা ফেরত না আসার ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সাইপ্রাসে আমরা দেখলাম, এবং যুক্তরাজ্য থেকে আস্তে আস্তে আমরা পাবো। তো এইভাবে করে আমাদের দীর্ঘমেয়াদে ওই জায়গাতে অগ্রসর হতে হবে, যে 5-6 বছর লাগবে, কিন্তু আমরা ওই টাকাটা ফেরত নিয়ে আসতে পারবো, মানে আইন সেরকম আছে। এখনই যদি সব আনতে যাই তাহলে এটা হবে না। তো এভাবে করে আমাদের অন্যান্য সামাজিক খাত, তারপরে হচ্ছে যে ব্যবসায়ের অন্যান্য খরচ কমিয়ে দেওয়া, এইভাবে করে করতে পারলে আমি মনে করি যে আমরা আগামী 2-3 বছরের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীল অর্থনীতি পাবো। জি, ধন্যবাদ। এইটা খুব পুরনো কথা, তারপর রিপিট করতেছি। বাংলাদেশের যে আপনার যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এখানে একটা ফান্ডামেন্টাল ফ্লজ আছে, সেটা হচ্ছে এই যে ব্যাংকিং সেক্টর যে এত বেশি পরিমাণে ইনভেস্ট করছে, এটা কি ব্যাংকিং সেক্টরের করার কথা ছিল না। ব্যাংকিং সেক্টর এত রিস্ক কেন নেবে? লক্ষ লক্ষ কোটি টাকার লোন দিয়ে রাখছে। ক্যাপিটাল মার্কেটের উচিত শেয়ার মার্কেট থেকে এই টাকাটা নেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে এই শেয়ার মার্কেট দাঁড়ায় নাই, মানে ক্যাপিটাল মার্কেট দাঁড়ায় নাই, যেই কারণে ব্যাংক এই রিস্ক নিছে। আজকে যে ব্যাংকের যে বিভিন্ন সমস্যা, এটা কি শুধু যারা লোন নিছে তাদের ব্যর্থতার কারণে? আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের ফান্ডামেন্টাল ফ্ল একটা ছিল এইরকম যে আমরা ব্যাংকিং সেক্টর থেকে মানুষকে লোন দেব, লোন নেবে। এখন সব উদ্যোক্তাদের সফল হবে আর সব উদ্যোক্তা যে খুব সৎ হবে সেটা আশা করাটা ঠিক না, অনেকে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এবং ব্যাংক যে সবাইকে যাচাই বাছাই করে একেবারে খুব ভালো মানুষ পাবে সবাই, এটাও আশা করা উচিত না। তো ব্যাংকিং সেক্টরে যে এই ধরনের ক্ষত তৈরি হয়েছে বছরের পর বছর, সেটার পিছনে এই ফান্ডামেন্টাল একটা ফ্ল, এটাও অন্যতম দায়ী। আমাদের শেয়ার যেটা ঘাটতি বাজেটের যে পূরণ করা, এই সরকারের যেসব ভালো ভালো কোম্পানি আছে এইগুলি মার্কেটে অফলোড করে তারপর এখান থেকে সরকার টাকা নিতে পারে। দিস কুড বি এ ভেরি গুড সোর্স ফর, মানে সরকারের টাকার একটা ভালো সোর্স হবে। সো ওইভাবে শেয়ার মার্কেটকে যদি আমরা ভালোভাবে চাঙ্গা করতে পারি, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ বলেন, ভালো ভালো শেয়ার কেন আমরা অফলোড করি না, যেগুলি মানে মার্কেটে ভালো চলতেছে। এবং আপনার সরকারের প্ল্যানেও তো আছে যে ভালো ভালো কোম্পানির শেয়ার মার্কেটে অফলোড করে আমরা বাজারে ছাড়ার বিষয়। এবং আমি মনে করি বাংলাদেশে যারা প্রাইভেট ভালো কোম্পানি আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, তারপরে হলো প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, সরকারের উচিত হবে তাদেরকে এনকারেজ করা, ওই তাদের শেয়ার মার্কেটে এটাকে শেয়ার অফলোড করা, সো দ্যাট, এবং অ্যাট দ্য সেম টাইম শেয়ার মার্কেটটাও তো একটা
মানে একটা ইসের জায়গা হয়ে গেছে, মানে লুটপাটের জায়গা হয়ে গেছিল, ওই জায়গাটাকে তো মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলেই কিন্তু আপনার এখানে ঘাটতি বাজেট বলেন, এখান থেকে বেশ কিছু টাকা কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু সরকার এখান থেকে নিতে পারে, এবং সেইটা কিন্তু খুব ভালো একটা সোর্স, নট নেসেসারি যে আমাকে লোন করে বা ই করে, এটা অর্থনীতির এই পর্যায়ে সোর্স ফর যে অর্থনীতির এই ইয়েতে আসলে সরকার বড় ধরনের প্রকল্প বা মেগা প্রকল্প নিবে না, এ ধরনের কথাও কিন্তু সরকার বলছে এবং সেই জায়গা থেকেও সরে এসছে। কিন্তু আমি একটু, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু বিষয়টি জানতে চাচ্ছি যে এই নতুন সরকারের 3 মাস মেয়াদী সরকারের একটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে ইয়ে খাত, সামাজিক নিরাপত্তা খাতকে তারা খুব ফ্যামিলি কার্ড বা আরও বেশ কিছু উদ্যোগ নিশ্চয়ই দৃশ্যমান হয়েছে। মানে এই জায়গাটা থেকে যে থোক বরাদ্দ, আসলে এইটা কোনো মানে একটা চাপ সৃষ্টি করবে কিনা, আমি দুজনের কাছে প্রশ্ন করছি, হয়তো আপনারা একটু ধারাবাহিকভাবে উত্তর দিতে পারেন ছোট করে। মানে এই বড় ধরনের মানে অর্থায়নটার একটা বিষয় রয়েছে যেমন, আর এই ধরনের উদ্যোগ কি কাউকে আসলে যে আমরা যে কর্মসংস্থানের কথা বলছি মানে তাদেরকে একটু ধীর করবে কিনা? আমি এখানে খুব সংক্ষেপে এবং স্ট্রেট খুব ফরওয়ার্ড একদম সংক্ষেপে, আমার সময় ভেরি গুড ইনিশিয়েটিভ যে এইটাই হওয়া উচিত ছিল। কারণ আমার দেশের যে, আমার এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে বলতে পারছি না, 70 থেকে 80% লোক হচ্ছে মিডল ইনকাম পিপল, এবং আনফরচুনেটলি এই মিডল ইনকাম পিপলের একটা বিরাট অংশ কিন্তু আনএমপ্লয়েড, এবং তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য যে কর্মসংস্থান মার্কেটে থাকা দরকার সেটা কিন্তু নাই। তো সরকারের যে সাপোর্ট মেজার্স বিভিন্ন, আপনি বলতে পারেন বিভিন্ন ভাতার মাধ্যমে, সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এইটা তাদেরকে বেসিক কিছু নিড, ফর এক্সাম্পল কোনো ফ্যামিলিতে একটা বয়স্ক লোক আছে, তার একটা ওষুধ কেনার দরকার, হ্যাঁ, সেই সাপোর্টটা সে পাবে। দিস ইজ এ ভেরি গুড হেল্প। আমি মনে করি যে একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে তো আমাকে আলটিমেটলি যেতে হবে। মানুষের যে কোনো রাষ্ট্রের একটা একটা আলটিমেট গোল কি, একটা রাষ্ট্রের জনগণের মধ্যে কল্যাণকর কোনো কিছু করা, তাই না? এইটাই তো হওয়া উচিত। উন্নত বিষয় তো তাই তো দেখি যে সেটা হতে পারে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্টেবল করে, তারকে ফাইন্যান্সিয়ালি কিছু সাপোর্ট দিয়ে এগুলি করা। সো এই জিনিসটাকে আমি সাপোর্ট করি। যে আমি এই বিষয়ে ডক্টর মাহফুজ কবির, আপনি 1 মিনিট একটু বলতে পারেন। হ্যাঁ, না এই যে আকারের এটা আগামী বাজেটে হতে যাচ্ছে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের বাজেট 1,45,000 কোটি টাকার মতো। তো আমি মনে করি যে এখানে অনেক রিফর্ম হচ্ছে। আমি নিজে গবেষণা করেছি, বেশ কয়েকটা মানে প্ল্যানিং কমিশনকে সাপোর্ট দিয়েছি। এই অর্থ যোগানটা কি কোনো, এবং না এটার অর্থ যোগানটা আমি মনে করি খুব বড় সমস্যা না, কারণ এটা সরাসরি কিন্তু আবার অর্থনীতিতে যোগ হবে, এটা কিন্তু বাইরে চলে যাবে না। গরিব মানুষের দেশের পণ্য কিনবেন, দেশের শিল্পায়নের বিকাশে বা প্রবৃদ্ধিতে কাজে লাগবে, একই সঙ্গে যে কল্যাণটা হবে। এবং যেখানে কর্মসংস্থান একটু এখানে ওয়ার্কফেয়ার প্রোগ্রাম আছে, এখানে সরাসরি যেটা আপনার ভাতা সেটা আছে, এবং এই ছাত্ররা মানে ইয়েরা পাচ্ছে, প্রতিবন্ধীরা পাচ্ছে, তারপরে মানে বিভিন্ন জনগোষ্ঠী যারা প্রত্যেকটা জায়গাতে। সুতরাং এইটা কোনো, আমি মনে করি যে এটা বরং ভালো, এই টাকাটা পুরো সোশ্যাল রিটার্ন দেবে আর কি আমাদেরকে। আর অ্যাট দ্য সেম টাইম আসলে এই আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যেটা একটা বড় পরিবর্তন আসবে সেটা হলো যে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি, সেটার মাধ্যমে এবং এটার মাধ্যমে সঠিক উপকারভোগীকে বাছাই করা হবে, দুর্নীতি অপচয়ের সুযোগ কমে আসবে। আমি মনে করি যে এই টাকা যদি আমরা অন্তত 80% সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেটার আমি মনে করি দেশের সমাজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। দর্শক, এই ছিল আজকের আলোচনার আয়োজন। রাত পোহালেই নতুন বাজেট, নতুন সরকার সেই বাজেট ঘোষণা করবে, প্রস্তাবিত বাজেট অনুযায়ী তারা লক্ষ্য অর্জন করবে এমন প্রত্যাশাই আমরা করি, এবং মানুষের সব কিছু জীবনযাপন এবং নিরাপত্তা সব কিছু সহজ হবে সেই প্রত্যাশায় শেষ করছি আজকে এখানে। ধন্যবাদ সবাইকে।